আওয়ামী লীগের কারো সম্পত্তিতে হামলা না করার আহ্বান প্রধান উপদেষ্টার। জানাবো সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতকালে কাভার্ড ভ্যানের চাপায় ডাকাত নিহত। এদিকে শেখ হাসিনার বিচারের মঞ্চ হবে ফাঁসির মঞ্চ বললেন সার্জিস। এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগ কি নিষিদ্ধ হচ্ছে, যা জানালেন আসিফ মাহমুদ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আওয়ামী লীগের কারো সম্পত্তিতে হামলা না করার আহ্বান প্রধান উপদেষ্টার। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের রাজনীতিবিদদের কারো সম্পত্তিতে আর কোনো হামলা না করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস ইউইং থেকে পাঠানো বিবৃতিতে এই কথা জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, শেখ হাসিনা পরিবারের সাথে সংশ্লিষ্ট সম্পত্তি এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতিবিদদের কারো সম্পত্তিতে আর কোনো হামলা না করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। অবিলম্বে আইন শৃঙ্খলা পুরোপুরিভাবে ফেরাতে সকল নাগরিকদের প্রতি আহ্বানের জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, কোনো অজুহাতেই কোনো নাগরিকের উপর আর যেন আক্রমণ না করা হয়। বিভিন্ন স্থানে হামলাকারীদের ক্ষোভের কারণে সরকার উপলব্ধি করতে পারে। জানি ডক্টর ইউনূস বলেন, তারা দীর্ঘদিন হাসিনা সরকারের দ্বারা নির্যাতিত হয়ে আসছে। এসব তাদের এতদিনের ক্ষোভেরই বহিঃপ্রকাশ। সরকার তাদের এই অনুভূতিকে বুঝতে পারছে। এমনকি ভারতে বসে হাসিনা বর্তমান বাংলাদেশ সংস্কারে বাধা দিচ্ছে, তাও মানুষকে ক্ষুব্ধ করে তুলেছে। হাসিনা এসব কার্যকলাপের কারণে জনগণের মনে ক্ষোভ বাড়ছে এবং হামলা মামলা ভাঙচুর চালানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আইন শৃঙ্খলার অবনতি বিশ্বকে ভুল বার্তা দেবে। নতুন বাংলাদেশের সমর্থকদের এমন কোনো আচরণ করা উচিত হবে না, যা বর্তমানে প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ক্ষমতাচ্যুত সরকারের সময়কার তুলনা করার সুযোগ করে দেয়। তা সেই তুলনা যতই অন্যায্য হোক না কেন, এর আগে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার বিকেলে প্রথম ও রাতে দ্বিতীয় বিবৃতিতে দেওয়া হয় অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। পূর্বের বিবৃতিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার নাগরিকদের জনমালের নিরাপত্তা রক্ষায় প্রস্তুত। কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেবে এবং দোষীদের বিচারের মুখোমুখি দাঁড় করাবে। সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতিকালে কাভার্ড ভ্যান চাপায় ডাকাত নিহত। সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতকালে কাভার্ড ভ্যানের চাপায় এক ডাকাত সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৩টার সময় চাঁদপুরের কচুয়া সাচার গৌরীপুর সড়কের শিমুলতলী মোড়ের উত্তর পাশে বটতলায় এই ঘটনা ঘটে। নিহত ডাকাত সদস্যের নাম মহসিন হোসেন। তিনি কুমিল্লা তিতাস উপজেলা রঘুনাথপুর ভিটিকান্দি গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। থানা সূত্রে জানা যায়, ঢাকার নবাবপুর থেকে কচুয়াগামী স্পর্শ এন্টারপ্রাইজের একটি কাভার্ড ভ্যান কচুয়া বাজারে ব্যবসায়ীদের মালামাল নিয়ে আসছিল। শিমুলতলী বটতলা নামক স্থানে এলে সংঘবদ্ধ ডাকাত দল গাছের গুঁড়ি ফেলে গতিরোধের চেষ্টা করে এবং চালককে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে চালক কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারালে রাস্তায় উল্টে যায়। এতে এক ডাকাত সদস্য গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলে প্রাণ হারায়। এ সময় অন্য ডাকাত সদস্যরা পালিয়ে যান। ঘটনার কিছুক্ষণ পরেই কচুয়া থানায় টহল পুলিশ এসআই আনোয়ার হোসেন গাড়িটা আটকে পড়ার চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। শুক্রবার ভোরবেলায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এ সময় কাভার্ড ভ্যান গাছ কাটার কারাত গাছের গুঁড়ি জব্দ করা হয়। কচুয়া থানার ওসি এম আব্দুল হালিম জানান, সংঘবদ্ধ ডাকাত সদস্যরা ডাকাতির প্রস্তুতির জন্য সড়কে গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড দেয় এবং চালককে কুপিয়ে গুরুতর আহত করে। ঘটনার দিন টহলরত পুলিশের সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহত ডাকাত সদস্যরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। শেখ হাসিনার বিচারের মঞ্চ হবে ফাঁসির মঞ্চ বললেন সার্জিস। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আমার শত শত ভাইয়ের হত্যা করে খুনি হাসিনা ভারতে বসে ভিডিও কনফারেন্সে নির্লজ্জের মতো বক্তব্য দেয়। শত শত মানুষ হত্যা করে, গুম করে, খুন করে, আবার নির্লজ্জের মতো বিচার চায়। খুনি হাসিনার অবশ্যই বিচার হবে, তাকে এনে এই বাংলাদেশের বিচার করে হবে। তার ওই বিচারের মঞ্চ হবে ফাঁসির মঞ্চ। সার্জিস আলম বলেন, যত দ্রুত শহীদ পরিবারের সহায়তা ব্যবস্থা করা যেত ততটা তাড়াতাড়ি হচ্ছে না। শহীদ পরিবারের সদস্যরা রাস্তায় নেমে এসেছে, এটা আমাদের জন্য লজ্জাজনক। শুক্রবার আমরা শহীদ পরিবারের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবো। রোববার তারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। সেদিন তারা নিজেদের দাবি দাওয়া তুলে ধরবেন। সার্জিস আরো বলেন, এই সরকার যদি শেখ হাসিনা ও তার দোসরদের বিচার করতে না পারে, তাহলে এটি হবে এই সরকারের সবচেয়ে বড় সীমাবদ্ধতা। আমরা সরকারের কাছ থেকে দাবি আদায় করে নেব। সরকারকে শহীদ পরিবারের প্রতিটি যৌক্তিক দাবি পূরণ করতেই হবে। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা গণহত্যার বিচার ও সরকারি স্বীকৃতির দাবিতে আজ সকাল 11:30টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। পরে সার্জিস সেখানে গেলে সন্ধ্যা 6:30টায় অবরোধ তুলে নেন শহীদ স্বজনরা। তাদের 5 দাবি হলো, প্রতিটি হত্যার বিচার লক্ষ্যে আসামিদের দ্রুত গ্রেপ্তারে 10 দিনের মধ্যে নিশ্চিত করতে হবে। শহীদ ও আহত ভাইদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে।
শহীদ পরিবারের দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, শহীদ পরিবারের সঙ্গে আলোচনা করে ন্যায্য সম্মানী দিতে হবে এবং শহীদ পরিবারের মাসিক সম্মানের ব্যবস্থা করতে হবে। পরিবারগুলোর অভিযোগ, তারা গত কয়েক মাস ধরে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার চেষ্টা করে আসছেন, তবে তাদের সে সুযোগ দেওয়া হচ্ছে না। জুলাই গণহত্যা চলমান বিচারিক কার্যক্রমের সমালোচনা করে শহীদ পরিবারগুলো বিষয়টিকে সার্কাস বলেও অভিহিত করেছেন। তারা জানান, মারাত্মক ক্র্যাকডাউনের আদেশ দানকারী এবং পরিকল্পনা বাস্তবায়নকারী অনেকে এখনো বিচারের সম্মুখীন হয়নি। আওয়ামী লীগকে নিষিদ্ধ হচ্ছে, যা জানালেন আসিফ মাহমুদ। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে অন্তর্বর্তী সরকার শীঘ্রই পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এই প্রসঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, প্রথমত এটা অত্যন্ত ইতিবাচক বা আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ঐক্যমত্য তৈরি হচ্ছে। দেশের মানুষ তৎকালীন ক্ষমতাসীন ওই দলের অগণতান্ত্রিক এবং একগুঁয়েমি মনোভাব ও কার্যকলাপ মেনে নিতে পারেনি বলে ৫ আগস্টের আগে ও পরে তাদের মধ্যে দলটি নিষিদ্ধ করার বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন ঐক্যমত্য তৈরি হলে সরকারের জন্য যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করা সহজ হবে। শুক্রবার বার্তা সংস্থা বাসসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সরকারের সহসাই কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা এমন প্রশ্ন জবাবে তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, আমি মনে করি সাধারণ মানুষ কিংবা রাজনৈতিক দল যে বা যারাই হই না কেন, আমরা এই দেশের জনগণকে রিপ্রেজেন্ট করি। ফলে ৫ আগস্টের পর জনগণের যে আকাঙ্ক্ষা ও চাওয়া জায়গা আছে সেগুলো প্রাধান্য দেওয়াটাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। সে জায়গা থেকে বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি উঠেছে, আমি বিষয়টিকে সাধুবাদ জানাতে চাই। অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, বিচারিক প্রক্রিয়া ছাড়াও 4টি আইন রয়েছে যেখানে সরকার নির্বাহী আদেশে যে কোনো দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, তবে এটা লিগ্যাল ফ্রেমওয়ার্কটা আইনি কাঠামো কি হবে এ বিষয়ে সরকার এখনো সিদ্ধান্ত নেই। তিনি বলেন, বিচারিক প্রক্রিয়া স্বাভাবিকভাবেই জুলাই আগস্টের গণহত্যার সঙ্গে স্বৈরাচার আওয়ামী লীগের সম্পৃক্ততা প্রমাণিত হওয়ার কথা। সেক্ষেত্রে আওয়ামী লীগকে দলীয়ভাবে নিষিদ্ধ করা, নিবন্ধন বাতিল করা সহ যে কোনো ব্যবস্থা সরকার গ্রহণ করতে পারে। তবে বিষয়টি যেহেতু আইনের বাস্তবায়নের সঙ্গে যুক্ত, সেক্ষেত্রে সরকার প্রয়োজনীয় সব প্রক্রিয়া অনুসরণ করে আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। উপদেষ্টা বলেন, আমি আশ্বস্ত করতে চাই, বাংলাদেশ জনগণের চাওয়া প্রতিফলন ঘটাতে সরকার এই ব্যাপারে দ্রুত এই পদক্ষেপ নেবে। জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে সরকারের এই উপদেষ্টা বলেন, ৫ আগস্টের পরিবর্তনের পরে আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছি। একটি গণ অভ্যুত্থান যারা ঘটায় পরবর্তী প্রক্রিয়ার সঙ্গে তাদের সম্পৃক্ততা না থাকার কারণে আমরা অতীতে দেখেছি যে অভ্যুত্থানের অর্জনগুলো সব নষ্ট হয়ে যায়। তিনি বলেন, ৯০-এর গণ অভ্যুত্থানের পরে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি। এই বিষয়টিগুলো বিবেচনা করেই যারা স্বৈরাচারী হটানোর আন্দোলনে অগ্রভাগে নেতৃত্ব দিয়েছে তারা একটি দল গঠনের চিন্তা করেছে। তাছাড়া ৫ আগস্টের পর গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া অনেকেই কোনো রাজনৈতিক ব্যানারে যায়নি। আসিফ মাহমুদ বলেন, বর্তমান তাদের ভেতরেও রাষ্ট্র গঠনের স্পৃহা তৈরি হয়েছে। এই শক্তিটাকে সংহত করার জন্য একটা রাজনৈতিক দলের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, দল গঠনের সিদ্ধান্ত হলেও এই দলে কোনো নাম এখনো চূড়ান্ত হয়নি। ফেব্রুয়ারি দ্বিতীয় অর্থে নতুন দলটির আত্মপ্রকাশের বিষয়ে চিন্তা করা হচ্ছে বলে এখন পর্যন্ত জানতে পেরেছি। ছাত্রদের নতুন দলের সরকার কোনো প্রতিনিধি থাকবে কিনা এমন প্রশ্ন জবাবে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে আমাদের নীতিগত অবস্থান হলো বর্তমান সরকারের ছাত্র প্রতিনিধি যারা আছেন তাদের মধ্যে থেকে কেউ যদি রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে সেক্ষেত্রে তাদের সরকার থাকাটা ঠিক হবে না। কেউ যদি সেই প্রক্রিয়ার সঙ্গে যায় তো অবশ্যই সরকার থেকে পদত্যাগ করে তবেই সেখানে যাবে, কারণ এই সরকার একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করার দায়িত্ব নিয়েছে। পাশাপাশি দেশের সংস্কার এবং ফ্যাসিস্টদের বিচার কাজ শেষ করার দায়িত্ব তাদের উপর অর্পিত রয়েছে। সেক্ষেত্রে কোনো ধরনের কনফ্লিক্ট যেন তৈরি না হয় সেক্ষেত্রে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থেকে সব সিদ্ধান্ত নেওয়া হবে। জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলে তিনি থাকবেন কিনা এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি। জানিয়ে আসিফ মাহমুদ বলেন, এই বিষয়ে আমি ভাবিনি, কিছু বিষয় পর্যালোচনা করছি, সিদ্ধান্ত চূড়ান্ত হলে সবাই জানতে পারবেন। সরকার চায় সংস্কার, রাজনৈতিক দলগুলো চায় নির্বাচন, এক্ষেত্রে বিষয় দুটি সাংঘর্ষিক হয়ে যাচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, না, মোটেই সাংঘর্ষিক নয়। এই বিষয়গুলো পুরোটাই আমাদের সদিচ্ছার উপর নির্ভর করে। এই প্রসঙ্গে তিনি বলেন, এই সরকার স্পষ্টই একটি ইতিবাচক রাজনৈতিক কাঠামো নির্মাণের দায়িত্ব নিয়ে ক্ষমতায় এসেছে। ৫ আগস্টের পরে মানুষের মধ্যে এই মনোভাবই ছিল যে কোনো একটি রাজনৈতিক দলকে যদি ক্ষমতায় বসিয়ে দেওয়া হয় তবে সেও একই ও গতানুগতিক ধারায় কাজ করবে। তবে এসব বিষয়ে অনেকগুলো চ্যালেঞ্জ এই সরকারও ফেস করেছে, কারণ সমাজের প্রত্যেকটি কাঠামোতেই স্বৈরাচারের দোসররা রয়ে গেছে। আসিফ মাহমুদ সংস্কার কমিশন থেকে যে ৬ প্রতিবেদন দেওয়া হয়েছে সেই প্রসঙ্গে টেনে বলেন, এই রিপোর্টগুলো যথাযথ স্টক হোল্ডারের কনসালটেশনের মাধ্যমে বাস্তবায়নের মধ্য দিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের মাঠ তৈরি হতে পারে। তিনি আরো বলেন যে রাজনৈতিক দলগুলো শেখ হাসিনার
সময় বলে আসছিল বিদ্যমান কাঠামোতে নির্বাচন সম্ভব নয়, তারা এখন আবার একই বিদ্যমান কাঠামোতে নির্বাচনের কথা কোনো গ্রাউন্ড থেকে বলছে, এটা আমার কাছে স্পষ্ট নয়। সেটা আমাদের স্পষ্ট করতে হবে। একই সংবিধান আইন কানুন রেখে নির্বাচন করলে সেটা স্বৈরাচার শেখ হাসিনা আমলে নির্বাচন থেকে কতটা আলাদা হবে সেটা আমাদের বোধগম্য নয়। যুব ক্রীড়া ও মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, আমরা যদি সংস্কার ছাড়া নির্বাচন করি, কোনো দলের হাতে ক্ষমতা দিয়ে দিই, তাহলে তাদের জন্য সরকার চালানো কঠিন হবে। এই কারণে 6টা সংস্কার কমিশনকে প্রাধান্য দেওয়া হচ্ছে, কারণ এগুলো শাসনতান্ত্রিক, বাকি সংস্কারগুলো জনসমর্থনমূলক, সেগুলো সমান গুরুত্বপূর্ণ। সুতরাং আমরা মনে করি এখানে মিনিংফুলের সংস্কারের মাধ্যমে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হতে পারে এবং সংস্কার কার্যক্রম ও আওয়ামী লীগের দৃশ্যমান বিচারের মাধ্যমে নির্বাচনের ক্ষেত্রেও প্রস্তুত হবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।